প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি সবাই ভালো আছো। খুব মিস করছি তোমাদের সবাইকে। তোমরাও নিশ্চয়ই খুব মিস করছো স্কুলকে। এতদিন তোমাদের অনেক ক্লাস হয়ে যেত, পড়াশোনা অনেকটা এগিয়ে যেত হয়তো। তো আমাদের দেশ সহ গোটা পৃথিবী যে পরিস্থিতিতে চলছে, তাতে আমাদের ঘরে থাকাই সব থেকে মঙ্গলজনক। তো যাক, পড়াশোনা আমাদের এই প্রতিকূল পরিস্থিতির মধ্যেই চালিয়ে যেতে হবে। তো বিদ্যালয়ের পক্ষ থেকে যে অনলাইন ক্লাসের মাধ্যমে তোমাদের সাহায্য করার চেষ্টা করা হচ্ছে, সবাইকে স্বাগত এতে। তো আজকে আমরা যে লেসনটা পড়ব, তোমাদের একটি কবিতা আজকে আমি পড়াবো। তোমাদের বইয়ের প্রথম যে কবিতাটা আছে, অন কিলিং এ ট্রি বাই জিপ প্যাটেল। So let's start. On Killing a Tree by Jeet Patel. Jeet Patel is one of the greatest Indian poets who wrote in English. আমরা জিত প্যাটেল সম্বন্ধে পরবর্তীতে ক্লাসে সুযোগ পেলে বিস্তারিত জেনে নেব। শুধু এটুকুই জেনে রাখো যে তিনি কবি হিসাবে যেমন বিখ্যাত ছিলেন, পাশাপাশি একজন আর্টিস্ট ছিলেন এবং সামাজিক বিভিন্ন সমস্যা নিয়ে তিনি বিভিন্ন সময়ে তার অনেক বিখ্যাত লেখা লিখেছেন। এবার বিফোর রিডিং দ্য পোয়েম, we should be aware of the subject matter of the poem, actually what the poet wants to say through this poem, or what is the message he wants to give us through this poem. First, look at the title, On Killing a Tree. Normally, we don't use the word killing to mean to cut a tree. We usually say we cut a tree or chop a tree. মানে হচ্ছে আমরা সাধারণত কেউ কখনো বলি না যে আমরা একটা গাছকে খুন করি। আমরা সাধারণত কি বলি যে আমরা গাছ কাটি, কাট আর চপ, দুটো মানে হচ্ছে আমরা গাছ কাটি। But the poet has deliberately used the phrase killing a tree instead of cutting a tree to make the reader realize the pain, agony and the crisis that a tree undergoes when it is cut or chopped. মানে কবি খুব সচেতনভাবেই কিলিং এ ট্রি এই ফ্রেজটা ব্যবহার করেছেন এখানে। কেন? টু মেক দ্য রিডার রিয়েলাইজ, পাঠকদেরকে অনুভব করাতে, দ্য পেইন, অ্যাগনি অ্যান্ড দ্য ক্রাইসিস দ্যাট এ ট্রি আন্ডারগোস হোয়েন ইট ইজ কাট অর চপড। মানে যে কষ্ট, দুঃখ, অনুভূতির মধ্য দিয়ে একটা গাছকে যেতে হয় যখন তাকে কাটা হয়। আমাদের মনে হতে পারে, we may think, looking at the title, that the poem is about how to kill a tree, but the fact is not that at all. আমাদের মনে হতে পারে যে কবিতার বিষয়বস্তু হয়তো কি করে একটা গাছকে কাটা হয়, কিন্তু আসলে বিষয়বস্তুটা সেটা নয়। Rather, the subject matter of the poem is how we human beings cut the trees ruthlessly, indiscriminately, which leads to the environmental imbalance. আসলে বিষয়বস্তু হলো যে আমরা মানুষেরা কিভাবে, how we human beings cut the trees ruthlessly, indiscriminately, খুব নির্বিচারে, কোনো রকম বাছ বিচার না করে আমরা কিভাবে গাছ ধ্বংস করি, which leads to environmental disbalance or imbalance, যেটা পরিবেশের ভারসাম্যর ক্ষেত্রে খুব ক্ষতিকর। এরকম তোমরা কবিতা আগেও পড়েছো। ইউ হ্যাভ রেড সাচ আ পোয়েম ইন ক্লাস 10। যদি ক্লাসে থাকতে হয়তো জিজ্ঞেস করতাম, বিভিন্ন জনে বিভিন্ন রকমের অঙ্গভঙ্গি দিতে, কেউ আকাশের দিকে তাকিয়ে ভাব মারতে,
জাস্ট মনে পড়বে, কেউ আবার মাথা নিচু করে থাকতে এই বুঝি স্যার আমাকেই জিজ্ঞেস করে। তো যাক, আমি মনে করিয়ে দিচ্ছি, হয়তোবা তোমাদের মনেও আছে। ইউ হ্যাভ রেড দ্য পোয়েম মাই ওন ট্রু ফ্যামিলি বাই টেড হিউজেস ইন ক্লাস 10। মাই ওন ট্রু ফ্যামিলি টেড হিউজেস এর যে কবিতাটা তোমরা ক্লাস 10-এ পড়েছো, সেটা একই বিষয়ের উপর ছিল। ওখানে তোমরা দেখেছো যে কবি ওক বনে গিয়েছিলেন, ওক ট্রিজ সারাউন্ডেড হিম, compelled him to take a walk, তাকে শপথ নিতে বাধ্য করেছিলেন যে সারা জীবন তিনি গাছ লাগানোর জন্য প্রতিশ্রুতিবদ্ধ থাকবেন। অর্থাৎ সেই কবিতার বিষয়বস্তু কিন্তু ছিল একই, যে কিভাবে ইনডিসক্রিমিনেটলি, মেটিকুলাসলি অর্থাৎ নির্বিচারে গাছ কেটে ফেলা হচ্ছে, যা পরিবেশের ভারসাম্যর পক্ষে খুব ক্ষতিকারক। Even we can say that if we cut trees indiscriminately years after years, our human civilization will be on great danger very soon. বিভিন্ন সামাজিক আন্দোলন বা সমাজকর্মীরা যারা পরিবেশ প্রেমী, তারা বিভিন্ন সময়ে আন্দোলনগুলো তারা করেছেন। কিন্তু কবি, the poet Jeev Patel, through this poem on killing a tree, wants to give this message to his reader, why we should not kill, that means cut or chop the trees indiscriminately, which will certainly lead to the destruction of human civilization. অর্থাৎ এভাবে যদি নির্বিচারে আমরা গাছ কেটে ফেলি, তাহলে ভবিষ্যতে আমাদের মানব সভ্যতা নিশ্চিতভাবেই বড় বিপদের সম্মুখীন হবে। শুধু তাই নয়, এখানে দেখো, দ্য পোয়েট হ্যাজ পার্সনিফাইড এ ট্রি, গাছকে একটা ব্যক্তির সাথে তুলনা করেছেন। আমরা কি করি যে কিল অর্থাৎ মার্ডার করা, খুন করা, এই ব্যাপারটা সাধারণত কোনো পশু পাখি, মানুষ এদের জন্য ব্যবহার করি, এবং কিলিং মানে মার্ডার, খুন বিষয়টা শুনলে আমরা আটকে উঠি। তো কবি খুব সচেতন ভাবেই ডেলিভারেটলি হ্যাজ ইউজ দ্য টার্ম কিলিং এ ট্রি। We all know that trees are our best friends, but we don't care for their contribution to the growth and existence of human civilization. We all know, আমরা সবাই জানি that trees are our best friend. যখন তোমরা ম্যান অ্যান্ড ট্রিজ প্যারাগ্রাফ লিখেছো, তোমরা প্রথমে এই লাইনটা ইউজ করেছো, trees are our best friends, and তোমরা সবাই ভালো করে জানো যে গাছ, how the trees contribute to the growth and existence of human civilization. মানব সভ্যতার বিকাশ এবং অস্তিত্বের ক্ষেত্রে গাছের কতটা ভূমিকা। তো আইরনিক্যালি এই কবিতার মাধ্যমে কবি সেটাই আমাদেরকে বার্তা দিতে চেয়েছেন, যে আমাদের নির্বিচারে গাছ কাটা উচিত নয়, যেটা পরিবেশের পক্ষে খুবই ভয়ঙ্কর হয়ে উঠবে, আমাদের অস্তিত্বের পক্ষে ভয়ঙ্কর হয়ে উঠবে। So I think now it is clear to you the subject matter of the poem which we are going to read, that it is not a poem about the process how a tree is killed, rather the poem is about the ruthless and meticulous killing or murdering of the trees by the human beings, by the nonsense human beings. এবার আমরা একটু কবিতাটার দিকে যাই। তোমরা বই বের করে প্রথম লাইন কি দেখো, look at the first line. It takes much time to kill a tree.
It takes much time to kill a tree. Very simple line. So what is the meaning of this line? That a tree cannot be killed easily, or killing a tree is not an easy task. It is a laborious task. মানে আমরা একটা গাছকে যদি আমরা কাটতে চাই, অর্থাৎ কবি এখানে কিল যে ওয়ার্ডটা ইউজ করেছেন, এটা সিম্পল টাস্ক নয়। ইট টেক্স মাস টাইম, অনেক সময়ের ব্যাপার। অন্যান্য মার্ডার করা, অন্যান্য কাউকে খুন করা, একটা পাখিকে মারবে, একটা কুকুরকে মারবে, বা একটা মানুষকেও যদি কেউ মার্ডার করে, তাতে না যতটা সময় লাগে তার থেকে কিন্তু অনেক বেশি সময় লাগে একটা গাছকে মারতে। সেই জন্যই কবি প্রথমেই বলেছেন, দ্য পোয়েট সেজ দ্যাট ইট টেক্স মাস টাইম টু কিল এ ট্রি, মিনস কিলিং এ ট্রি is not an easy task. It can't be done within a short period. It is a laborious task. মানে এটা খুব অল্প সময়ের মধ্যে করা যায় না, এটা পরিশ্রমের কাজ, অনেক সময় লাগবে এবং অনেকটা এফোর্ট দিতে হবে একটা গাছকে মারার জন্য। আশা করি প্রথম লাইনের মানেটা ক্লিয়ার হলো। Now come to the second line. Not a simple jab of the knife will do it. Not a simple jab of the knife will do it. Jab, look at the word jab first. Jab means a sudden hit. হঠাৎ করে কোনো আঘাত, সাধারণত ছুরি দিয়ে আঘাত করা। তোমরা দেখবে সিনেমায় দেখে থাকো, ভিলেনরা হঠাৎ করে ছুরি বের করে কাউকে আঘাত করে। The villain stabs with knife. এবং ওই একটা ছুরির আঘাতেই একটা মানুষ মারা যেতে পারে বা তার প্রাণ সংশয় হতে পারে। The poet says, not a simple jab of the knife will do it. কবি কি বলছেন যে sometimes a simple jab of a knife is enough to kill a man, to kill a bird, to kill other animals. একটা মানুষ বা অন্য কোনো প্রাণীকে মারার জন্য অনেক সময় ছুরির একটা ছোট্ট হঠাৎ আঘাতই যথেষ্ট হতে পারে। বাট টু কিল এ ট্রি, that means if we want to cut a tree, if we want to destroy a tree completely, a simple jab of a knife is not enough, is not sufficient. আবার লাইনটা দেখো তোমরা, not a simple jab of the knife will do it. Will do it means will kill a tree, will destroy a tree completely. তাহলে এখন পর্যন্ত আমরা যতটুকু পড়লাম দুটো লাইন, it takes much time to kill a tree, that means to kill a tree is not an easy task, it requires great effort, it is a laborious task, it takes much time, and we cannot kill a tree with a simple jab of knife, which may kill a human being or any other animal. যে একটা সিম্পল জ্যাব অফ নাইফ, ছুরির আঘাত যেটা একটা মানুষ বা অন্য কোনো প্রাণীকে মেরে ফেলতে পারে, সেটা উইল নট বি সাফিসিয়েন্ট, যথেষ্ট নয়, or will not be enough to kill or to destroy a tree completely. এবার পরের লাইনে আসুন। It has grown slowly, consuming the earth, rising out of it, feeding upon its crust, absorbing years of sunlight, air, water, and out of its leprous height, sprouting leaves. একটু লম্বা আছে লাইনটা, দেখো সেন্টেন্সটা, এটা আমরা এবার বোঝার চেষ্টা করব। It has grown slowly, that means a tree grows slowly, একটা গাছ ধীরে ধীরে বেড়ে ওঠে। কিভাবে? Actually, the poet is describing, is telling us how a tree grows slowly,
কিভাবে একটা গাছ ধীরে ধীরে বেড়ে ওঠে। কনজিউমিং দ্য আর্থ, কনজিউম মানে অ্যাবজর্ব করা, কনজিউমিং মিনস অ্যাবজর্বিং, অ্যাবজর্ব মানে উপভোগ করা, উপভোগ করা মানে এখানে এনজয় নয়, আমরা যেমন ক্রেতাদের বলি উপভোক্তা, কোনো জিনিসকে অবলম্বন করে বাঁচা, কোনো জিনিসকে নিয়ে বাঁচা। যেমন একটা শিশু ছোটবেলা মাতৃদুগ্ধ পান করে বড় হয়, তারপরে আমরা যেমন সবাই বিভিন্ন ধরনের খাবার খেয়ে বড় হই, তেমনি একটা গাছ স্লোলি গ্রোস কনজিউমিং দ্য আর্থ, পৃথিবীকে অবলম্বন করে বাঁচে। পৃথিবীকে অবলম্বন করে বাঁচে মানে আর্থ বলতে এখানে সয়েল। তোমরা জানো উদ্ভিদ, যেটা বাংলা মানে হচ্ছে মাটি ভেদ করে যা উপরে ওঠে, অর্থাৎ এ ট্রি, একটা গাছ গেটস দ্য সাস্টেনেন্স মানে এর বাঁচার যে উপকরণগুলো প্রয়োজন হয়, দ্য নিউট্রিয়েন্টস ফ্রম দ্য আর্থ, ফ্রম দ্য সয়েল, মাটি থেকেই এর বাঁচার উপাদান বা রসদগুলো পায়। তো স্লোলি এ ট্রি গ্রোস কনজিউমিং দ্য আর্থ, রাইজিং আউট অফ ইট, মাটি থেকে বেরিয়ে আসে, যেটা আমি একটু আগেই বললাম তোমাদের, উদ্ভিদ মাটি ভেদ করে উপরে উঠে আসে। এ ট্রি রাইজেস আউট অফ দ্য সয়েল কনজিউমিং দ্য নিউট্রিয়েন্টস, তোমরা বলতে পারো নিউট্রিয়েন্টস মানে পুষ্টি উপাদান, and other materials, sorry you can say minerals, বিভিন্ন খনিজ উপাদান। ইউ হ্যাভ রেড ইট ইন লাইফ সায়েন্স, জীবন বিজ্ঞানে তোমরা পড়েছো একটা গাছ কিভাবে বেড়ে ওঠে, কিভাবে বাই রুট, মূলের দ্বারা এরা মাটির নিচ থেকে তাদের বিভিন্ন প্রয়োজনীয় উপাদানগুলি সংগ্রহ করে। ফিডিং আপন ইটস কাস্ট, ফিড মানে খাওয়ানো বা খেয়ে বেঁচে থাকা, তোমরা বলতে পারো থ্রাইভস আপন, বেঁচে থাকা। ক্রাস্ট মানে, দ্য ওয়ার্ড ক্রাস্ট মিনস টপ লেয়ার অফ সয়েল, অর্থাৎ মাটির যে উপরিভাগ, যেটাকে তোমরা ভূত্বক বলো, ক্রাস্ট, সেখান থেকেই উদ্ভিদ তার প্রয়োজনীয় রসদ মূলের মাধ্যমে শোষণ করে। এবং তোমরা ইউ নো দ্য প্রসেস অফ ফটোসিনথেসিস, যেটা সালোক সংশ্লেষ তোমরা বিজ্ঞানে পড়েছো, সেটাই কবি এখানে ডেসক্রাইব করছেন, যে একটা গাছ কিভাবে ধীরে ধীরে বড় হয়। একটা গাছকে ধীরে ধীরে বড় হতে গেলে কি কি দরকার? ইট কনজিউমস its essential nutrients and minerals from the earth, then it rises out of the earth, এরপর মাটি থেকে বেরিয়ে আসে, মাটির উপরে উঠে আসে। then it absorbs years of sunlight, air, water. Sunlight, air and water, you know, these are the essential things for the photosynthesis, অর্থাৎ সালোক সংশ্লেষ, উদ্ভিদের যে খাবার তৈরি প্রক্রিয়া, সেটার প্রয়োজনীয় যে জিনিসগুলি তোমরা এটা ভালো করেই জানো। সানলাইট দরকার, সূর্যের তাপে ক্লোরোফিল অ্যাক্টিভ হয় তোমরা জানো পাতায়, তারপরে বাতাস থেকে বাতাসের প্রয়োজন এটা, তারপরে ওয়াটার দরকার। So years of sunlight, absorbing years of sunlight, air, water. অ্যাবজর্ব করার মিনিং অলরেডি তোমরা পেয়েছো, যেটা শোষণ করে বা নেয়, গ্রহণ করে। তাহলে বছরের পর বছর সানলাইট, এয়ার, ওয়াটার এগুলি অ্যাবজর্ব করে একটা ট্রি ধীরে ধীরে বড় হয়ে ওঠে। এই সেন্টেন্সটাকে আমরা ইজিলি একটু বলার চেষ্টা করি, যে কবি কি বলছেন, এ ট্রি slowly grows up by absorbing its nutrients and minerals from the soil and consuming years of sunlight, air and water. অর্থাৎ একটা গাছ মাটি থেকে তার প্রয়োজনীয় বিভিন্ন খনিজ উপাদান, আলো, বাতাস এবং জল এগুলি বছরের পর বছর অ্যাবজর্ব করে ধীরে ধীরে বড় হয়ে ওঠে। and out of its lephrosite sprouting leaves, এবং তারপর কি হয়, out of its lephrosite, look at the term lephrosite,
এটা তোমরা আন্ডারলাইন করেও রাখবে, তোমাদের কোশ্চেনের জন্য খুব ইম্পর্টেন্ট, যেগুলি আমরা পরে আবার লাইন বাই লাইন আলোচনা করব যে কোন লাইন থেকে কোন কোশ্চেন হতে পারে। লেপ্রাসাইট মিন্স দ্য স্কিন অফ এ লিপার। তোমরা লেপ্রোসি পড়েছো, লেপ্রোসি মানে কুষ্ঠরোগ, যা কুষ্ঠরোগীকে বলা হয় লিপার। তো লিপারের যে স্কিনটা হয়, লেপ্রাসাইট, হাইট মানে স্কিন, এমনি হাইট মানে লুকোনো হয়, হাইট মানে এখানে স্কিন। লেপ্রাসাইট মিন্স দ্য স্কিন অফ এ লিপার, মানে কুষ্ঠরোগীর ত্বক। তোমরা হয়তো দেখেছো কুষ্ঠরোগী, you may have noticed the skin of a leper. একটা কুষ্ঠরোগীর গায়ের চামড়া বা ত্বকটা কি রকম হয়, একটু ফেডেড হয়, একটু রাফ হয়, খসখসে হয় এবং সাদা কালো এরকম বিভিন্ন ধরনের হয়। তো এখানে লেপ্রাসাইট কাকে সাজেস্ট করছে? The leprosite suggests or indicates or signifies the bark of a tree. গাছের যে ছাল বা বাকল যেটাকে আমরা বলি, সেই গাছের ছাল বা বাকলকে বোঝানো হচ্ছে লেপ্রাস হাইট, এই ফ্রেজটা দিয়ে। আশা করি তোমরা বুঝেছো why does the poet use the phrase leprosite. Why? Because the bark of a tree looks like the skin of a leper. অর্থাৎ গাছের যে বাকল হয়, আমরা জানি the bark of the trees are rough, খসখসে হয় এবং কালার অনেক সময় ফেডেড হয় বা হোয়াইট, বিভিন্ন জায়গায় উন্ড অর্থাৎ ক্ষতস্থানের মতো কালার হয়। সেজন্যই the poet has used the phrase leprosite to signify the bark of a tree. গাছের বাকলকে বোঝানোর জন্য কবি লেপ্রাসাইট এই ফ্রেজটা ব্যবহার করেছেন। আবার সেন্টেন্সটা তোমরা দেখো, and out of its leprosite sprouting leaves. অর্থাৎ এই যে কুষ্ঠরোগীদের মতো গাছের যে বাকল, সেখান থেকেই পাতা বেরিয়ে আসে। স্প্রাউটিং মানে হচ্ছে, look at the word sprouting. স্প্রাউট মানে হচ্ছে বার্ডস, মানে বিকশিত হওয়া, প্রস্ফুটিত হওয়া, বেরিয়ে আসা, বার্ডস বা গ্রোস, ইউ ক্যান সে গ্রোস। তাহলে তোমরা জানো যে মেইন যে স্টেমটা আছে গাছের মেইন স্টেম মানে কাণ্ড, সেই কাণ্ড থেকে ধীরে ধীরে কচি পাতা আরো ছোট ছোট ডাল বেরিয়ে আসে। তো কবি যেটা বলতে চাচ্ছেন যে কেন একটা সিম্পল জ্যাব অফ এ নাইফ, why a simple jab of a knife will not be enough to destroy a tree completely. কেন সিম্পল জ্যাব অফ এ নাইফ একটা গাছকে কমপ্লিটলি ডিস্ট্রয় করার জন্য, ধ্বংস করার জন্য, মেরে ফেলার জন্য যথেষ্ট হবে না। কেন হবে না? কারণ এটা বছরের পর বছর, a tree has grown or normally grows slowly, consuming nutrients from the soil and years of sunlight, air and water. এটা একবারে হঠাৎ করে বেড়ে ওঠেনি, অনেক দিন ধরে বছরের পর বছর সূর্যালোক, বাতাস, জল এবং মাটি থেকে তার প্রয়োজনীয় রসদকে শোষণ করে ধীরে ধীরে বড় হয়ে উঠেছে। অ্যাকচুয়ালি দ্য পোয়েট ট্রাইস টু ইন্ডিকেট দ্য লাইফ পাওয়ার অফ এ ট্রি, যে জীবনী শক্তি যেটাকে আমরা বলি, সেটা বোঝানোর চেষ্টা করছেন যে একটা মানুষের প্রাণ এবং একটা গাছের প্রাণ, দ্য লাইফ অফ এ হিউম্যান বিং অর এ ট্রি, এর মধ্যে যদি কম্পেয়ার করা যায়, পসিবলি দ্য লাইফ অফ এ হিউম্যান ট্রি ইজ মোর পাওয়ারফুল। ওদের জীবনটা আরো বেশি শক্তিশালী, ওদেরকে ধ্বংস করা খুব কঠিন কাজ। এরকমই একটা কবিতা তোমরা ক্লাস 8-এও পড়েছো, An April Day. An April Day possibly was written by Henry Wadsworth Longfellow. You have read it in class 8. সেখানেও তোমরা এরকম একটা লাইন পড়েছো যে একটা গাছ কি করে,
draws its sustenance from the earth's loosened mold, এরকম একটা লাইন তোমরা পড়েছো। A tree draws its sustenance মানে প্রয়োজনীয় রসদ from the earth's loosened mold, মানে পৃথিবীর এই যে উপরিভাগের যে নরম মাটি সেখান থেকে তার রসদ নিয়ে ধীরে ধীরে বড় হয়ে ওঠে। তো একটা গাছকে অত সহজে মেরে ফেলা সম্ভব নয়। এখন আমরা সেকেন্ড স্ট্যাঞ্জায় আসি। লেটস কাম টু দ্য সেকেন্ড স্ট্যাঞ্জা। লুক এট দ্য ফার্স্ট লাইন। সো হ্যাক অ্যান্ড চপ, বাট দিস alone would not do it. So hack and chop. Remember, at the beginning of the poem, the poet says that a simple jab of a knife is not enough to destroy a tree completely. মানে কবিতার শুরুতেই কবি বলেছেন যে সিম্পল জ্যাব অফ এ নাইফ, ছুরির ছোট্ট একটা খোঁচা একটা গাছকে সম্পূর্ণরূপে ধ্বংস করে ফেলার পক্ষে যথেষ্ট নয়। তিনি তার ব্যাখ্যা করলেন কেন যথেষ্ট নয়। বিকজ এ ট্রি গ্রোস স্লোলি, অ্যাবজর্বিং দ্য নিউট্রিয়েন্টস প্রোভাইডেড বাই দ্য আর্থ ইয়ার্স আফটার ইয়ার্স। এত বছরের পর বছর ধরে পৃথিবী থেকে তার রসদ শোষণ করে রসদ নিয়ে সে বেঁচে থাকে। তাই তিনি এখন কি বলছেন, তাহলে কি করতে হবে একটা গাছকে কমপ্লিটলি ধ্বংস করতে গেলে? তিনি বলছেন সো হ্যাক অ্যান্ড চপ। হ্যাক মানে ইন বেঙ্গলি কোপাও, অ্যান্ড চপ মিন্স কাট মানে কাটো। তিনি বলছেন তাহলে কোপাও এবং কাটো। নেক্সট লাইন, বাট দিস অ্যালোন ওল নট ডু ইট। আবার তিনি মনে করছেন দ্য পোয়েট ইজ নট শিওর দ্যাট অনলি হ্যাকিং অ্যান্ড চপিং উইল বি এনাফ টু ডিস্ট্রয় এ ট্রি কমপ্লিটলি। তিনি আবার একটু কনফিউশনে আছেন যে শুধুমাত্র কুপিয়ে বা কেটে মানে শুধুমাত্র হ্যাকিং বা চপিং করে একটা গাছকে সম্পূর্ণভাবে মেরে ফেলা বা ধ্বংস করা সম্ভব নয়। তাই তিনি বলছেন বাট দিস অ্যালোন উড নট ডু ইট। উড নট ডু ইট, শেষের অংশটা দেখো, উড নট ডু ইট বলতে ইট বলতে কি বলছে? ইট রেফার্স টু কমপ্লিট ডিস্ট্রাকশন অফ এ ট্রি, দ্যাট মিনস কিলিং এ ট্রি। তাহলে পরিষ্কার হলো প্রথম লাইন দুটো এখানে, যে পোয়েট সেস দ্যাট we should try to hack and chop, but he thinks that only hacking and chopping might not be enough to destroy a tree completely. পরের লাইনে আসো, not so much pain will do it. Not so much pain will do it. তিনি মনে করছেন যে এই হ্যাকিং বা চপিং করে অর্থাৎ কুপিয়ে বা কাটার চেষ্টা করে একটা গাছকে অতটা আঘাত দেওয়া যাবে না। নট সো মাচ পেইন উইল ডু ইট, দ্যাট মিনস অনলি হ্যাকিং অ্যান্ড চপিং উইল নট হার্ট এ ট্রি সো মাচ। যে শুধুমাত্র চপিং এবং হ্যাকিং একটা গাছকে অতটা আঘাত দেবে না যতটা আঘাত তাকে সম্পূর্ণরূপে ধ্বংস করার জন্য প্রয়োজন। পরের লাইনে আসো, দ্য ব্লিডিং বার্ক উইল হিল। ব্লিডিং বার্ক উইল হিল। ব্লিডিং তোমরা জানো এই ওয়ার্ডটা মানে ব্লিডিং মানে রক্তক্ষরণ হওয়া। বার্ক আমরা অলরেডি পড়েছি গাছের বাকল। ব্লিডিং বার্ক উইল হিল। হিল মিন্স, দ্য ওয়ার্ড হিল মিন্স কিওর আর রিকভার মানে সেরে ওঠা। আমাদের কোথাও কোথাও যখন কেটে যায় কিছুদিন পর যেমন ক্ষতস্থানটা আস্তে আস্তে সেরে ওঠে, সেরকম ব্লিডিং বার্ক উইল হিল মানে যেখানে গাছের বাকলের যে অংশটায় আঘাত পেয়েছে সেটা আবার সেরে উঠবে, পুনরায় সেরে উঠবে। এখানে ব্লিডিং বার্ক বলার মধ্যে পোয়েট কিন্তু আবার একটা ট্রিকে যে পার্সনিফাই করেছেন সেটা আবার ফুটে উঠেছে। যে নর্মালি আমাদের হিউম্যান বিংস বা আদার অ্যানিমেলস এদের
যদি আমরা কোনো আঘাত দেই বা আমরা আঘাত পাই তবে ব্লিডিং হয়। তো এখানে গাছের বাকলে যে আঘাতটা পেয়েছে হ্যাকিং এবং চপিং এর ফলে, সেটাকে পোয়েট বলছেন যে গাছেরও রক্তক্ষরণ হয়। গাছ যে আঘাতটা পায় সেটাকে তিনি ব্লিডিং এর সঙ্গে কম্পেয়ার করেছেন। তো ব্লিডিং বার্ক উইল হিল, দ্যাট মিনস দ্য উন্ডেড বার্ক উইল রিকভার, উইল কিওর এগেইন, আবার সেরে উঠবে। কিভাবে? and from close to the ground will rise curled green twigs. কিভাবে সেরে উঠবে? একইভাবে it will again consume the resources provided by the earth, and the bark will again sprout and small twig will come out of it from close to the ground. কি বললাম দেখো, আগে লাইনগুলো আবার পড়ে নিচ্ছি আমি। The bleeding bark will heal and from close to the ground will rise curled green twigs. মানে বাংলা মানে হচ্ছে এরকম যে গাছের বাকলের সেই ক্ষতস্থান সেরে উঠবে এবং মাটির কাছ থেকে আবার কার্ড মানে টুইস্টেড, একটু বাঁকানো বা তোমরা কুঞ্চিত বলতে পারো। গ্রিন টুইগস মিনস স্মল শুটস অফ এ ট্রি, ছোট্ট কচি পাতা। তোমরা দেখেছো, ইউ হ্যাভ সার্টেনলি অবজার্ভড ইট, তোমরা অবশ্যই দেখেছো যে কোনো গাছকে যখন কেটে নেওয়া হয়, গাছের গুড়ি সেটা যদি উপড়ে ফেলা না হয় কমপ্লিটলি, দেখবে তার পাশ থেকে ওই গাছের গুড়ির মাটির কাছাকাছি যে অংশটা থেকে যায় সেখান থেকে কিন্তু আস্তে আস্তে আবার কচি পাতা বেরিয়ে আসে। সেটাই কবি বলছেন যে উইল রাইজ কার্লড গ্রিন টুইগস, কুঞ্চিত বা টুইস্টেড সবুজ কচি পাতা মাটির ঠিক উপরে অংশ থেকে আবার বেরিয়ে আসবে। যে কথাটা আমি বললাম যে ফিডিং অন দ্য রিসোর্সেস প্রোভাইডেড বাই মাদার আর্থ, মানে পৃথিবী, যাকে আমরা এখানে মায়ের সাথে তুলনা করতে পারি, যে ধরিত্রী মা যে রিসোর্স অর্থাৎ উপাদানগুলি তাকে দিচ্ছে সেগুলিকে অবলম্বন করে দ্য ব্লিডিং বার্ক উইল এগেইন স্প্রাউট, আবার বিকশিত হবে, অ্যান্ড স্মল টুইগ উইল কাম আউট অফ ইট, এটার থেকে কচি পাতা বেরিয়ে আসবে, ফ্রম ক্লোজ টু দ্য গ্রাউন্ড। তারপর কি বলছে? মিনিয়েচার বাউস হুইচ ইফ আনচেকড উইল এক্সপ্যান্ড এগেইন টু ফর্মার সাইজ। তার মানে কি হচ্ছে যে স্মল টুইগ গুলো যখন বেরিয়ে আসবে তারপরে কি হবে? মিনিয়েচার বাউস মানে ব্রাঞ্চেস, তোমরা জানো এটা। মিনিয়েচার, দ্য ওয়ার্ড মিনিয়েচার মিনস ভেরি স্মল, খুব ছোট বা টিনি বলতে পারো। এই ওয়ার্ডটা তোমরা আন্ডারলাইন করে রাখবে, এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট। মিনিয়েচার মিনিং আসতে পারে। তো ছোট, খুব ছোট ছোট শাখা পোশাখা কিন্তু বেরিয়ে আসবে। কিসের থেকে? যে টুইগ বেরিয়ে এলো, কার্ড গ্রিন টুইগ, সেটাই কি হবে? স্লোলি মিনিয়েচার বাউস হবে, এবং সেটাকে যদি আনচেকড হয়, সেন্টেন্সে দেখো, হুইচ ইফ আনচেকড, সেই মিনিয়েচার বাউস গুলোকে যদি আনচেকড থাকে, আনচেকড মানে যেটাকে নিয়ন্ত্রণ করা হচ্ছে না, চেক করা মানে কন্ট্রোল করা, নিয়ন্ত্রণ করা। এখানে কবি বোঝাতে যাচ্ছেন আনচেক মিনস আননোটিসড, মানে কারো যদি খেয়াল বা দৃষ্টি বলতে কুদৃষ্টি, খারাপ নজর যদি তার দিকে না পড়ে, খারাপ নজর বলতে কি বোঝাচ্ছি, আবার যদি কেউ সেটা না কাটে তাহলে কি হবে? ইফ আনচেকড উইল এক্সপ্যান্ড এগেইন, আবার সেটা বিকশিত হবে, আবার বড় হবে। এক্সপ্যান্ড মানে তোমরা জানো এক্সটেন্ড আর স্প্রাউট বলতে পারো, সেটা আরো বড় হবে টু ফর্মার সাইজ, মানে আগে যেরকম সাইজের ছিল গাছটা ধীরে ধীরে আবার অত বড় একটা গাছে পরিণত হবে। লাইনটা একটু কঠিন তোমাদের জন্য, আবার আমি রিপিট করছি, দেখো। দ্য ব্লিডিং বার্ক উইল হিল, মানে
সেই আঘাতপ্রাপ্ত গাছের বাকল সেরে উঠবে, অ্যান্ড ফ্রম ক্লোজ টু দ্য গ্রাউন্ড, ঠিক মাটির উপর থেকে, উইল রাইস কার্ড গ্রিন টুইগস, ছোট ছোট কুঞ্চিত সবুজ কচি পাতা বেরোবে, যেটা আস্তে আস্তে কি হবে, উইল টার্ন ইনটু মিনিয়েচার বাউস, ছোট ছোট শাখা প্রশাখায় রূপান্তরিত হবে, অ্যান্ড ইফ আননোটিসড, যদি সেটাকে লক্ষ্য করা না হয়, মানুষের লক্ষ্যের আড়ালে যদি থেকে যায়, উইল এক্সপ্যান্ড এগেইন, সেটা আবার বড় হবে, এবং কত বড় হবে, ইট উইল গ্রো টু ইটস ফর্মার সাইজ, ফর্মার মানে আগে যে সাইজের গাছ ছিল ঠিক অত বড় একটা বৃক্ষে সে আবার রূপান্তরিত হবে। তাহলে এই লাইনটাকে আমরা এভাবে বলতে পারি যে ফিডিং অন দ্য রিসোর্সেস প্রোভাইডেড বাই মাদার আর্থ, the bark will again sprout and small twig will come out of it from close to the ground. The small twig will gradually grow into a miniature bulbs, which, if unchecked or unnoticed, will again expand to its former size. তাহলে এই স্ট্যান্ডাটায় আমরা দেখলাম যে অনলি হ্যাকিং অ্যান্ড চপিং, সেটাও একটা গাছকে সম্পূর্ণরূপে ডিস্ট্রয় করার পক্ষে যথেষ্ট নয়। ফার্স্ট স্ট্যান্ডায় আমরা দেখেছি যে অনলি সিম্পল জ্যাব অফ এ নাইফ, ছুরির ছোট্ট আঘাত একটা গাছকে মেরে ফেলতে পারে না কমপ্লিটলি, ক্যান কমপ্লিটলি ডিস্ট্রয় এ ট্রি। অ্যান্ড ইন দ্য সেকেন্ড স্ট্যান্ডা উই এগেইন সি দ্যাট অনলি হ্যাকিং অ্যান্ড চপিং is not enough to kill or to destroy a tree completely. তো আজকে আমরা এই দুটো স্ট্যান্ডাই আমরা পড়লাম, এবং এই দুটোতেই আজকে থাকবে। তোমাদের কিছু কাজ দেওয়া হচ্ছে, সেটা তোমরা সম্ভব হলে এখনই করে রিপ্লাই করো, অথবা নেক্সট ক্লাসে তোমরা করবে।